সুপ্রিয় দর্শক, চ্যানেল আইর অনুষ্ঠান আয়োজনে এখন আপনারা দেখবেন আজকের সংবাদপত্র। পরিচালনা করেছেন কাজল ঘোষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কূটনৈতিক বিশ্লেষক রাহিদ এজাজ আমাদের আজকের অতিথি। রাহিদ, স্বাগত। ধন্যবাদ। বন্ধু, আমার দেশের শিরোনাম হচ্ছে জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব, 7 বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে। মানবজমিন কেয়া কসমেটিক্স রপ্তানি আয়ের 1000 কোটি টাকা গায়েব, ইবিএল থেকে ব্রিটিশ নাগরিকের 7 কোটি টাকা হাওয়া। দেশ রূপান্তর হালকা মাঠের ভোটের ভয় না ফাঁকা মাঠের ভোটে ভয়, বৃষ্টিতে ভাসে উন্নয়নের গল্প। আমাদের সময় কমছে, দেশের কৃষি জমি হুমকিতে খাদ্য নিরাপত্তা। স্বপ্ন সত্যি হবে কবে? ফিলিস্তিন রাষ্ট্র। কালবেলা অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস, রেজা কিবরিয়ার কাঁধে সোয়ার হতে চেয়েছিলেন এনায়েত। দিনকাল হাসিনার নামে 3টি লকার, পরিবারের অ্যাকাউন্টে 635 কোটি টাকা অবরুদ্ধ। বিএনপি ক্ষমতা এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ডক্টর মোশাররফ। সময়ের আলো, হাসিনার উচ্চাবিলাস এখন ব্যবসায়ীদের গলার কাটা, বাড়তি দামের সয়াবিন না আসতেই মূল্যবৃদ্ধি। নিউ ইয়র্কের কিছু খবরাখবর আছে। জি, আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছেছেন। তারপরে যা হয়ে থাকে আর কি, সেই রকমই বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ হচ্ছে। মানে আমরা যদি বলি দেখি বা সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গেছিলেন, সেখানে আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ করেছেন, গাড়িতে ডিম ছুড়ে করেছেন। এবং এর পরম্পরায় আমরা যদি দেখি, গত 1 বছরে বিক্ষিপ্তভাবে তারা যেভাবে চোরাগুপ্ত মিছিল করতো, ঝটিকা মিছিল করতো, চলে যেত, কিংবা লন্ডনের আগে পরে সেটার আমরা মাত্রা বাড়তে দেখেছি। এবং এর পাশাপাশি এই বিক্ষোভের পর থেকেই এক ধরনের ইঙ্গিত, আশঙ্কা শোনা যাচ্ছিল যে এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যখন প্রধান উপদেষ্টা যাবেন, সেখানে তারা আরও জোরালোভাবে কাজটি করবেন। এবং আমরা যদি গত সপ্তাহ দুয়েকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনগুলো যেভাবে প্রচারণা চালাচ্ছিল, তাতে এই আশঙ্কা বা ইঙ্গিতটা পরিষ্কার হয়ে গেছিল তারা বড়ভাবে করবে। এবং আপনি আমার দেশের একটা খবর পড়ছিলেন, বা আমাদের অনলাইনে সর্বশেষ যে খবর 2 ঘন্টা আগে, সেখানে যে পাল্টাপাল্টি দুপক্ষের, মূলত আওয়ামী লীগ এবং বিএনপি। এবং আওয়ামী লীগ তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য তো বটেই, এমনও বলা হচ্ছে আশপাশের দেশ থেকে বা ইউরোপ থেকে সমাবেশ করবে। তো সেই জায়গাতে আমরা যতদূর জানি, আমি যদি ভুল না করি, তারিখটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী 27 সেপ্টেম্বর একটা এনআরবি কানেক্ট বলে একটা বড় ধরনের সমাবেশ আছে, হয়ে থাকে। এবং এবার একটু বিনিয়োগ সহ নানান কিছু মিলে হচ্ছে। তো সেটাকেই টার্গেট করা হচ্ছে, মূলত ধারণা করা হচ্ছিল ওটা, কিন্তু আমরা মনে হচ্ছে, মানে আমার ব্যক্তিগত ধারণা, এরপর একটু আগে ভাগে জিনিসটা শুরু হয়ে গেল কিনা। তো এবং এবারকার আমরা যদি অন্তর্বর্তী সরকারের সেকেন্ড ইয়ারে মিলাই, যে উনি যখন অগাস্টে গত বছর 8ই অগাস্ট দায়িত্ব নেন এবং প্রথমবার যখন যান, সেটি বিশ্বজুড়ে এক ধরনের মনোযোগ, কৌতূহল ছিল। এবং চিরাচরিতের প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে একটা বাইল্যাটারালও করেছিলেন, এবং অন্যান্য বিশ্বের নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক হয়েছিল। খুব মানে তরতাজা একটা অনুভূতি, বা এগুলো নিয়ে যখন যান বিশ্বমঞ্চে। তো এবার পরিস্থিতিটা ভিন্ন। সেটা হচ্ছে অভ্যুত্থানের পর তিনি বাংলাদেশের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব হিসেবে গেছেন, আবার এবার যখন যাচ্ছেন তখন বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে। আমরা যখন আওয়ামী লীগের বিক্ষোভ, প্রতিবাদ এগুলোর কথা বলছি, এবারকার ডেলিগেশনে একটা ডিফারেন্স হচ্ছে উনি 3টা রাজনৈতিক দলের 2 জন করে 6 জন প্রতিনিধিকে নিয়েছেন। তো এটা নানানভাবে বিশ্লেষণ করা যেতে পারে। এখন আমি যদি দেখি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে, যে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল তো আছেই, যে অপটিক্স হিসেবে দেখানো যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের দায়িত্বে আছেন। তিনি সংস্কার সহ গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন, এবং তার এই রূপান্তরের প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো সব তার নেতৃত্বে আস্থাশীল আছেন। তো তিনি তাদেরকে প্রতিনিধি হিসেবে নিয়ে গেছেন। তো সে জায়গায় আরও ভিন্ন জায়গা থেকে যদি আমি দেখি, যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, যে
একই দলের দুজন করে না নিয়ে হয়তো আরও একাধিক দলকে এখানে অ্যাকোমোডেট করা যেত। আরেকটা আলোচনা একদম ফেলে দেওয়ার মতো না, এই যে বিক্ষোভ প্রতিবাদ এই জায়গায় যখন বিএনপি বা জামাত কিংবা এনসিপি এই দলগুলোকে নেওয়া হচ্ছে, একটা ধারণা করা হয়ে থাকতে পারে যে একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, এরকম একটা ব্যাপার আছে। তো এর বাইরে খুব ইউএনজিএতে একটা তো এনআরবি কানেক্টের কথা বললাম, আরেকটা হলো রোহিঙ্গা বিষয়ক একটা উচ্চ পর্যায়ে সম্মেলন হবে, যেটা নিয়ে গত বছরই প্রস্তাব এসেছিল যে জাতিসংঘের সহায়তায়। আর এমনিতেও চিরাচরিত যেটা হয়, সাইডলাইনে অনেকগুলো ওনার প্রায় 11টা রাষ্ট্র এবং সরকার প্রধানের বাইল্যাটারাল আছে। তো ইউএনজিএটা মোরলেস, এবার আমি বলবো আমাদের পলিটিক্যাল কনটেক্সটে যদি দেখি এবং ডিনামিক্সের দিক থেকে নতুন এই 6 জনকে নেওয়াটা, তো সেই জায়গায় একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। আর প্লাস এটা যখন আমরা দেখি বাংলাদেশের দুটো বিপরীত শিবিরের দল একে অন্যের বিরুদ্ধে মারামারি বিক্ষোভ মিছিল করে, এটা আমাদের জন্য খুব সুখকর অভিজ্ঞতা না, সেটি আর বলার অপেক্ষা রাখে না। তো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাহিদ, আমরা আর কতকাল এইভাবে এই দেশের ঝগড়াটা বিদেশের মাটিতে নিয়ে যাবো? এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে আমরা দলের ব্যানারে যেটা করা হয় সেটা আপনি আমার বলেন তো, ভারত পাকিস্তান তাদের কোনো শাখা আছে কিনা? নেই, আমার তো জানা মতো। আমরা কেন সেটাই আমি বলি, আমরা যখন এত সংস্কার নিয়ে কথাবার্তা বলছি, আপনি এটা তো এই সংস্কারটা আপনি চাপিয়ে দেওয়া অনেকটা সংস্কারের মতো আমি বলি। আমি যদি ভুল না করি, এখানে কয়েকবারে বলছিলাম যে সংস্কারটা আপনি যদি ব্যক্তি জীবনে, অর্থাৎ আমি রাজনীতি করব, আমার পার্টি যদি ঠিক না করি, পার্টির পরিচালনার প্রক্রিয়া যদি ঠিক না করি, যে কথাটা আপনি বলছেন, ভারত পাকিস্তানে তাদের তো রাজনৈতিক শাখা আছে বলে আপনি জানি না, আমি জানি না, আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি জানি নাই, এবং আমারও আপনার পরে সাংবাদিকতা শুরু করে আমার যে গত 25 বছরের অভিজ্ঞতা, আমি কখনো শুনিনি। তার চেয়ে বড় কথা হচ্ছে, একটা প্রাসঙ্গিক হতে পারে, উদাহরণ দিতেই পারি। সফরটি যুক্তরাষ্ট্রে ছিল, ভারতের তখনকার অর্থমন্ত্রী প্রণব মুখার্জি একটা সফর শেষে ফিরছিলেন, দেশের একটা রাজনৈতিক বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। অন্টুরেজে যারা, অর্থাৎ ওনার যে সফর সঙ্গী সাংবাদিকরা ছিলেন, উনি স্পষ্ট বলেছিলেন, এটা আমি যে ভারতের আকাশসীমায় যখন ঢুকবো, উত্তরটা আমি তোমাদেরকে তখন দিব। অর্থাৎ দেখেন, এই যে সেলফ রেসপেক্টের জায়গাটা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতি বসু, ঢাকায় এলেন, আমি তখন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক রিপোর্টার। তো ভারতের রাজনীতি নিয়ে কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তখন বলছেন আমি তো কলকাতায় দেবো ওই জবাব, এখানে দেবো না। এটা তো আমার অভিজ্ঞতা আছে। আপনি তো আমার চেয়ে আরো ভালো বললেন। কাজে এই যে দেখুন, এই যে রাজনৈতিক দলের শাখা আছে, সেইগুলোতে গিয়ে সেই শাখা আছে, শুধু তাই নয়, আমরা গত 15 বছরে, এটা বিএনপি আমলে ছিল, কম ছিল, মাত্রা বেড়েছে, সেটি হচ্ছে কোনো দেশে 3 থেকে 4টি কমিটি আছে। তাহলে আপনি প্রথম কথা হচ্ছে, এই জিনিসটা যখন ঘটেছে একাধিক কমিটি, তাহলে আপনি সেটা বন্ধ করে দিচ্ছেন না কেন? আর এই কমিটিগুলো করতে যে অনুমতি দেন, আমরা যদি বলি মনোনয়ন বাণিজ্য, কমিটি বাণিজ্য, তার মানে এখানেও একটা বাণিজ্য বা টাকা পয়সা লাভ লোকসানের ব্যাপার আছে, নাহলে তো এটা হওয়ার কথা না। কিন্তু যেটা বলছিলাম, এই যে নিউ ইয়র্কের নতুন ডিনামিক্স, নতুন ডাইমেনশন, এবার জিএতে ডেলিগেশনে পলিটিশিয়ানদের নেওয়া, সেটা যদি আমি অপটিক হিসেবে দেখি, ভালো হিসেবে দেখি, ঠিক ততটাই খারাপ। খুব হতাশার চিত্র হচ্ছে এই যে আমার প্রধান রাজনৈতিক দলগুলো বিক্ষোভ করছে, একে অন্যের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার নানান আলামতগুলো পায়। তো সেটা তো জাতি হিসেবে আমাদের জন্য খুব সুখকর ঘটনা, একেবারেই সুখকর ঘটনা, এবং খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করেছে। এবং যে ইভেন্টের কথা বলছি 27 তারিখে এনআরবি কানেক্ট, আপনি সেই সরকার প্রধানকে প্রতিবাদ করে, হেনস্থা করে কি অর্জন করবেন? আপনি তো কোনো কিছু অর্জন করতে পারবেন না, পারছেনও না। তো নিজেকে বরঞ্চ আপনি আরও ছোট করছেন, ক্ষুদ্রতর করছেন। তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোরও এটা বোঝা উচিত। এখানে সম্ভবত আমি যদি ভুল না করি, ডাকসু নির্বাচন নিয়ে যেটা বলেছিলাম, যে বয়ান, যে ন্যারেটিভ আমরা দিয়ে যাই, এবং 1 বছর আমরা পরিবর্তনের কথা বলছি, রূপান্তরের কথা বলছি, আমরা যদি নিজেদেরকে না শুধরাই, তাহলে কিন্তু আমাদের জন্য সামনের দিনগুলো খুব সুখকর বা ইতিবাচক হবে এমনটা ভাববার কোনো কারণে নেই, সুযোগও নেই।
আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন পিছিয়ে গেল। জি, পিছিয়ে গেল। আমরা জানি যে পোষ্য কোটা নিয়ে নিশ্চয় মনে আছে, আমি যদি ভুল না করি তারিখটি 20শে সেপ্টেম্বর ছিল এবং শিক্ষকদের সাথে ছাত্রদের খুব দুঃখজনক ঘটনা হচ্ছে হাতাহাতি সংঘাতের মতো ঘটনা ঘটেছিল এবং সেটিকে কেন্দ্র করে ছাত্রদল এবং বাম সংগঠনগুলো নির্বাচনটা কমপ্লিট শাটডাউনে গেছে এবং শাটডাউনের ধারাবাহিকতায় এখন বলা হচ্ছে 25 তারিখ, আজকে যে সন্ধ্যায় ঘোষণাটা এলো, 25শে সেপ্টেম্বরের পরে 16ই অক্টোবরের নির্বাচনটা হবে। যদিও শিবির এই যে নির্বাচন পিছানোর প্রক্রিয়াটার বিরোধিতা করছে, এটি তারা মেনে নিচ্ছে না। এখন যেহেতু নির্বাচনটা একবার পিছিয়ে গেছে এবং 16 তারিখ থেকে 25, সেটি হওয়ার কোনো কারণ দেখছি না। এবং আমরা ডাকসু নির্বাচন খুব কিছু নিয়মের অভিযোগ থাকলে খুব স্মুথলি স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে, ভোটের ফলাফলও হয়েছে, কিন্তু ডাকসুর ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু ব্যত্যয় দেখেছিলাম। নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দেখেছি, ফল ঘোষণায় বিলম্ব দেখেছি, অনিয়মের কথা বলেছে। তো যেই ইতিবাচক ইঙ্গিতটা দিয়ে শুরু হয়েছিল ছাত্র সংসদের, সেই জায়গাতে কিন্তু আর থাকেনি, জিনিসটা সেখান থেকে স্লিপ করে গেছে। তো আমার এই জায়গা থেকে প্রত্যাশা থাকবে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হোক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেওয়া হয়েছে, তো এই নির্বাচনগুলো যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে। ওয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একটা শিরোনাম আছে যে স্বপ্ন সত্যি হবে কবে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আদ্যপান্ত। জি, আজকে যেটা বলছিলাম আলোচনায়, তো আমরা সরাসরি নিউ ইয়র্কে চলে গেছি। আর যে কটা খবরের কাগজ নিয়ে আপনি আলোচনায় বসেছেন, একটু বৈচিত্র্য আছে, কোথাও লোকাল নিউজ আছে, মানে বিদেশি নিউজ আছে এবং প্যালেস্টাইন আমরা যদি বলি, বিশেষ করে আপনার রোববার দিন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া যখন ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, সেই দিন থেকে কিন্তু এটা একটি খুব আলোচনা বা ঝড় তুলেছে। কারণ আজকে বা কালকের মধ্যে, এবং আপনার কাগজেই অনলাইনে বোধহয় লিড নিউজ আছে, লন্ডনে তাদের ফিলিস্তিনি এম্বাসিতে ফিলিস্তিনি পতাকা উঠছে এবং এটা আমরা বিকাল সন্ধ্যায় জানছিলাম যে কোনো সময় তার ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিবে, সম্মতি দিবে যাতে সে কাজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই 3 দেশের এবং ব্যাক টু ব্যাক আজকে যদি ফ্রান্স দিয়ে দেয়, তাহলে সংখ্যাটা খুব সম্ভবত 152তে গিয়ে পৌঁছাবে আউট অফ 193 এই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যখন এই স্বপ্ন সত্যি নিয়ে কথা বলছি, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র ঘোষণার কথা নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক একই দিনে আমি যদি সর্বশেষ ফিগারটা দেখি, সর্বশেষ ফিগারটা হচ্ছে আপনার আজকে 36 জন, আমি সন্ধ্যার খবর বলছি, এবং 23 সালের 7ই অক্টোবর যে সংঘাত শুরু হয়েছে, এই পর্যন্ত মারা গেছে 65,344 জন। এর মধ্যে 20,000 হচ্ছে শিশু, আর আহত হয়েছেন 1,66,000। তো এই যে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বপ্ন সত্যির কথা বলছি, তো সেটি আসলে সুদূর পরাহত কিনা, এটি কিন্তু একটা তর্ক বিতর্ক আছে। আমরা যখন এই স্বপ্নর কথা বলছি, স্বপ্ন পূরণের যাত্রার কথা বলা হচ্ছে, ঠিক একইভাবে এখন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে, আমি যদি সিকিউরিটি কাউন্সিলের 5টা পার্মানেন্ট মেম্বার হিসাব করি, আর বাকি কেউ থাকলো না। কারণ 88-এ তো রাশিয়া এবং চায়না ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছিল, তাহলে বাকি ছিল আপনার যুক্তরাজ্য। এখন ফ্রান্স যদি দিয়ে দেয়, সেখানে সবাই থাকলো। কিন্তু ইস্যু হয়ে যাচ্ছে, আমরা জানি সিকিউরিটি কাউন্সিলে ইউনানিমাস ডিসিশন ভেটো দেওয়ার ক্ষমতা আছে, তাহলে যুক্তরাষ্ট্র তার ভেটো দেওয়ার ক্ষমতা দিয়ে এর আগে যখন আপনার 2024-এর এপ্রিলে পূর্ণ সদস্যপদ এর প্রস্তাবটা নিরাপত্তা পরিষদে দেওয়া হয়, আমেরিকা সেটাতে ভেটো দিয়েছিল। ভেটো দেওয়ার পরে এই প্রস্তাব আবার পুনর্বিবেচনার জন্য প্রস্তাব আনা হয়েছে, সেটি ঝুলে আছে। তো সেই জায়গায় আমরা যদি ঘটনা পরম্পরা এগুলো দেখি, এখন পর্যন্ত কিন্তু এই যুক্তরাষ্ট্র একটা বড় বাধা হয়ে আছে, এবং যুক্তরাষ্ট্র বড় বাধা হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে, তার কৌশলগত, রাজনীতি ইত্যাদি নানান কারণ। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র বরাবরই বলে থাকে যে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য প্যালেস্টাইনের অনেকগুলো সংকট আছে, এবং বিশেষ করে এগুলো বলা হয়, তার আমরা জানি যে
ইসরায়েলি লবিস্ট অনেক বেশি স্ট্রং যুক্তরাষ্ট্রের ভিতরে, রাজনীতিতে, ব্যবসায়, পুরো জায়গাতে। তো এই বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকাটাকেই বড় করে দেখা হয়। এবং আপনার নিশ্চয় মনে আছে কিছুদিন আগে হামাস লিডারশিপকে যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারে ডাকা হয়েছিল। কাতারে ডেকে, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিমান ঘাঁটি আছে কাতারে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে ওই হামাস নেতাদের উপর হামলার গ্রিন সিগন্যাল দিয়েছিল। যদিও তারা টপ লিডারদেরকে এলিমিনেট করতে পারেনি, কিন্তু মিড লেভেলে বেশ কয়েকজন হামাস নেতা সেখানে প্রাণ দিয়েছেন। তো এই যে ডুবিয়াস আমেরিকান রোলটা, এই রোলটাকে আমি একটা খুব বড় বাধা হিসেবে দেখি। তো যুক্তরাষ্ট্র যখন এরকম একটা ডুবিয়াস রোল প্লে করছে, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায়, রিপাবলিকানরা আমরা জানি বরাবরই প্যালেস্টিনিয়ান কজের প্রতি সাপোর্টিভ না, যদিও ডেমোক্রেটদের মধ্যে প্রোগ্রেসিভ যারা আছে তারা কিন্তু মোর প্রোগ্রেসিভ, এবং ইয়াং যে অংশটা তারা অনেক বেশি প্যালেস্টিনিয়ান কজদের প্রতি, প্যালেস্টিনিয়ান রাইটসের প্রতি, টু স্টেট সলিউশনে অনেক বেশি সাপোর্টিভ। কিন্তু আবার আমরা যদি যুক্তরাষ্ট্রের পুরো ফরেন পলিসিটা দেখি, ওখানে প্রেসিডেন্ট, কংগ্রেস সব মিলে ক্ষমতার একটা ভারসাম্য হয়। তো সেই জায়গাতে আমি, যেহেতু ট্রাম্পের মতো একজন নেতা বসে আছে, যদিও এটা খুব আশার দিক যে যুক্তরাষ্ট্রের মিত্ররা একে একে প্যালেস্টাইনের স্বাধীনতার প্রতি, প্যালেস্টাইনের অধিকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছেন, শেষ পর্যন্ত এটা এ দফায় বাস্তবায়িত আদৌ হতে পারে কিনা এই সংশয় আমার মধ্যে রয়ে গেছে। এই মুহূর্তে বিশ্ব কূটনীতিতে বিশেষ করে সৌদি এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক চুক্তি হলো, এই চুক্তিটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। জি, তা শুরুতে মনে হয়েছিল যে দুই দেশের মধ্যে বোধহয় চুক্তিটা সীমাবদ্ধ থাকবে, কিন্তু একদিন দুই দিন পরেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে অন্য যে কোনো দেশ ইচ্ছে করলে জয়েন করতে পারে। হ্যাঁ, এটা অনেকটা ওয়াইডার বলা হচ্ছে, কারণ আপনি দেখেন আপনি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের রেফারেন্স দিয়ে যখন কথা বলছেন, যেদিন অনেকটা খুব নাটকীয় বলতে পারেন, বা অনেক মানে হয় না, গাড়িতে ব্রেক ধরলে ব্রেকটা যদি শক অবজারভার যদি ভালো না থাকে, পুরো গাড়িটা নড়ে উঠে গাড়ির আরোহীরা, আর শক অবজারভার যদি হয় সেটা খুব আরামদায়ক বা হয়। এখন ধরেন এটা খুব আগাম কোনো খবর ছিল না যে ওই দিন হচ্ছে, যেটা আমরা দেখি, আমরা খবরের মানুষ হিসেবে। তো 16ই সেপ্টেম্বরও কিন্তু ততটা আলোচিত ছিল না। 17ই সেপ্টেম্বর অনওয়ার্ডস এটা সাইন হলো, এবং সাইন হওয়ার সাথে সাথে মনে গেল কেমন একটা শক পুরো দুনিয়ায়, মানে এটা চমকিত হওয়া, চমকে যাওয়া, একটু কিছু সময়ের জন্য নির্বাক হয়ে যাওয়া। আমরা যদি দেখি যেভাবে শাহবাজ শরীফকে তার এয়ার স্পেস দিয়ে সৌদি জেটগুলা গার্ড করে নিয়ে যাচ্ছে, আমরা কতগুলা প্রতীক বা প্রকাশ তো আছে, যেমন আমরা কি বলে থাকি যে লাল গালিচা সম্বর্ধনা, সেখানে সৌদি আরবে যখন পিঙ্ক অনার দেওয়া হয়, সেটা নর্মালি সৌদি ট্রেডিশনের রাশিয়া বা চায়নাকে দেওয়া হয়, সেটা তাকে দেওয়া হয়েছে। এবং আমরা যদি মূল প্রিমাইসটা দেখি যে এই যে দুই পক্ষ আছে, সৌদি আরব এবং পাকিস্তান, এদের এক দেশ যদি আক্রান্ত হয় তাহলে অন্য দেশ তাতে জড়িয়ে পড়বে, অর্থাৎ মানে এখানে থার্ড পার্টির এঙ্গেজ হওয়ার সুযোগ আছে। তার মানে ধরে নিতে পারে হাইপোথেটিক্যালি কান্ট্রি এক্স বা ওয়াই যদি সৌদি আরবকে অ্যাটাক করে, তাহলে পাকিস্তান সেখানে জড়াবে, অর্থাৎ সৌদি আরবের সাথে ওই যুদ্ধে। আবার পাকিস্তানের সাথে যদি পি বা কিউর যুদ্ধ হয়, সেখানে সৌদি আরব জড়িয়ে পড়বে। এবং উনি যেটা বলছেন, এখানে ওয়াইড ওপেন থাকবে, কেউ চাইলে এক ধরনের, এখন মডালিটিসটা কি সেটা পরিষ্কার না, এটা ঠিক একটা ওয়াইডার হবে বলে আমার মনে হয় না। হয়তো কান্ট্রি টু কান্ট্রি করবে, তাদের এক ধরনের অ্যালাই তৈরি করবে, তারা যেটা বলতে চাচ্ছে যে ন্যাটোর মতো হবে। আমি যদি এই প্রসঙ্গে দোহায় ইসরায়েলের অ্যাটাকের পরে একটা যে স্পেশাল সেশন আছে, আমি সেদিকে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। নিশ্চয়ই আপনার মনে আছে টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান কিন্তু পরিষ্কার করে ওখানে এক ধরনের মিলিটারি অ্যালায়েন্সের কথা বলছেন, যদিও এরদোয়ানকে নিয়ে অনেক সন্দেহ বা প্রশ্ন রয়ে গেছে, কারণ এরদোয়ান নিজেও তো আবার নেটোর মেম্বার। তো সেই জায়গায় উনি মুসলিম একটা অ্যালায়েন্স, মুসলিম একটা মিলিটারি অ্যালায়েন্সের কথা বলছেন, মুসলিম একটা সেপারেট বাহিনীর কথা বলছেন, ডিফেন্স ইন্ডাস্ট্রির কথা বলছেন, কিন্তু সংশয় সন্দেহ যাই করি না কেন, এই অল্টারনেটিভ আইডিয়াগুলো শুধু এসে থেমে থাকছে না, অল্টারনেটিভ যে এফোর্টগুলো আছে বা চেষ্টাগুলো ছিল, ওটা কিন্তু ভিজুয়ালাইজ হয়ে গেছে, বিশেষ করে এই জিনিসটা। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, এই প্যাক্ট হতে না হতে ইন্ডিয়া এবং ইরান মিলে চাবাহার পোর্ট ডেভেলপ করেছিল।
সে চাবাহার পোর্টের উপরে আমেরিকান স্যাংশনের কথা বলা হচ্ছে। এইদিকে এর কিছুদিন আগে যদি আমরা রেসিপ্রোকাল ট্যারিফের ইস্যুর কথা বলি, এই রেসিপ্রোকাল ট্যারিফের সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি কিন্তু ইন্ডিয়ার সাথে আমেরিকার এত লম্বা সময়ের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং তাদের যে পার্টনারশিপের লিগেসি থাকার পরও ট্যারিফের ক্ষেত্রে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে মোদী সরকার কোনো রকম ছাড় পায়নি, বরঞ্চ এক ধরনের কোণঠাসা অবস্থায় গেছে। এর পরপরেই যখন শোনা যাচ্ছিল যে এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে মিটিংকে কেন্দ্র করে শি জিনপিং এবং মোদির মিটিং হবে, তো সেই মিটিংও তাদের মধ্যে হয়েছে। এখন এসসিওতে দুই নেতার দেখা হওয়া, এরপর যদি খুব তাড়াতাড়ি সময়, খুব কাছাকাছি সময়, আপনি যদি বলছেন যে ওয়ার্ল্ড জিও পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে, আবার ধরেন পাকিস্তান সৌদি আরবের যে প্যাক্টটা হলো, এই ডিফেন্স প্যাক্ট হলো, এরপরে যদি আবার চাবাহারের উপরে আমেরিকান স্যাংশন, তো সব মিলিয়ে হচ্ছে কি এক ধরনের তালগোল পাকানো, যে সবাই খুব মনে করছিল যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে সংকট তৈরি হলো, এই সংকটের কারণে রিঅ্যালাইনমেন্ট হতে থাকবে, অর্থাৎ চায়না, রাশিয়া, ইন্ডিয়া সবাই একটা সাইড নিয়ে কিনা। জিনিসটা যে এত সহজ না, ওটা খুব স্পষ্ট হয়নি, সেটা বোঝা যাচ্ছে। এবং চাবাহার পোর্ট সেটার আরেকটা রিফ্লেকশন, যে ইন্ডিয়ার উপর, এই চাবাহারের উপর আপনি যখন স্যাংশন দিচ্ছেন, তো আলটিমেটলি এটা তো ইন্ডিয়ার উপর আঘাত হানবে। তো সেই জায়গাতে এক ধরনের রিঅ্যালাইনমেন্টের কথা আপনি যে খুব উচ্ছ্বসিত হয়ে বলছিলেন, সেটি যেমন আছে আবার নাই। আবার ধরেন পাকিস্তান এর সাথে আমরা যদি ইরান ইসরায়েল সংকটের সময় দেখি, পাকিস্তানের আর্মি চিফ কিন্তু ওয়াশিংটন ভিজিট করেছিলেন, এবং তখন এমনও চিন্তা করা হচ্ছিল ইরান পাকিস্তান টেরিটরি দিয়ে ইসরায়েলের উপর পাল্টা হামলা করে কিনা। তো এটা ধরেই নেওয়া যায় বোথ সৌদি আরব এবং পাকিস্তান তো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তাদের এই ধরনের একটা স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট করার ক্ষেত্রে ইন্ডিয়া কিভাবে দেখছে এটাকে? ইন্ডিয়া এখন পর্যন্ত যেটা দেখছে, কারণ ইন্ডিয়ার সাথে তো সৌদি আরবের রিলেশনশিপটা ভালো, তাদের ব্যবসা বাণিজ্য সহ, লোক পাঠানো সহ নানান যোগাযোগ আছে, সম্পর্ক আছে, ঘনিষ্ঠতা আছে। এবং খুব ইন্টারেস্টিংলি ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত খুব মেজার এবং কশাস, তারা এখনও কোনো রিয়াকশান দেখাচ্ছে না। তো এই জন্যই আমি বলছি, এটা যখন ওয়াইড ওপেন একটা বিষয়, এবং ট্রাম্পের দিক থেকে কিন্তু কোনো সরাসরি এটাকে রিজেক্ট করা বা এটাকে হিল করা কোনোটাই এরকম আসে নেই। তো এটাতে অন্যদের রিয়াকশানটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে খুব হিসেব করে লোকজন কথা বলছে, যদি এটা নিয়ে কৌতূহল আছে, কোনো ক্ষেত্রে এক ধরনের উল্লাসও দেখা যায় যে সৌদি আরবের এটা নিয়ে। তো এই জন্য আমার মনে হচ্ছে যে আপনি ওদের যে ডিফেন্স মিনিস্টারের কথা বলছেন, তিনি যেভাবে কথাটা বলছিলেন, তো সেটা দেখার জন্য আমার মনে হয় একটু অপেক্ষায় করা দরকার যে মডালিটিসটা কী হবে। রাইট, রাইট। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মতি ভাই। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।